এত রাতে মেয়েলি কণ্ঠে কিছুটা চমকে ওঠে সাদ। উপরে ফিরতেই দেখে আখি দাঁড়িয়ে আছে। সে ভাবে এই মেয়ে কি নিশাচর পাখি হয়ে গেল নাকি? ছিল তো একটা তোতা পাখি। এত রাতে জেগে আছো কেন? আপনি দাঁড়ান, আমি আসছি। বলেই আখি নিচে ছোটে। সাদকে কিছু বলার সুযোগও দেয় না। আখি দৌড়াতে দৌড়াতে সাদের সামনে গিয়েই হোঁচট খায়। পড়ে যেতে নেবে তার আগেই সাদ তাকে ধরে ফেলে। কোমর আঁকড়ে ধরে আখির। এরপর ধীরে সুস্থে দাঁড় করায়। কি সমস্যা তোমার? বাচ্চাদের মতো ছুটছো কেন? আরেকটু হলেই তো পড়ে যেতে। আর এত রাতে জেগে জেগে কি করছিলে? আখি একটু দম নেয়, নিজেকে শান্ত করে বলে, আসলে ঘুম আসছিল না, তাই বেলকনিতে দাঁড়িয়েছিলাম। কিন্তু আপনি এত রাতে ঘুম হারাম করে কাকে ঝাড়ি দিচ্ছিলেন? দিচ্ছিলাম কাউকে। বলেই সে তার হাত সাদের কপালে স্পর্শ করে। সাদ টুক করে আখির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। প্রশ্ন করে, এভাবে কপালে হাত দিচ্ছ কেন? সে প্রশ্ন করে, তবে আখির ধরে রাখা হাত ছাড়ে না। আখি মেন মেন করে বলে, আসলে দেখছিলাম। তোমার তো দেখার শেষ নেই। আবার কি দেখছিলে? দেখার শেষ নেই মানে? নাথিং। বলো, কপালে হাত দিলে কেন? আমি তো দেখছিলাম আপনার জ্বর আছে কিনা। ওই যে আমার জন্য বৃষ্টিতে ভিজলেন। আমার একটা দায়িত্ব আছে না? কিছু হলে তো আমাকেই দোষ দেবেন। আর একটু হাতই তো দিয়েছি, ক্ষয়ে গেছে নাকি? তাছাড়া আপনি সেই কখন থেকে আমার হাত ধরে আছেন তার বেলা? সাদ হাসে। ধীরে সুস্থে আখির হাত ছাড়ে। বাঁকা হেসে বলে, আমার জ্বরের চিন্তায় বুঝি জেগেছিলে? সাদা লায়ন চৌধুরীর সেবা করতে চাইছো? আখি থতমত খেয়ে বলে, মোটেও না। আমার ঘুম আসছিল না, তাই তো জেগেছিলাম। আপনি এখানে, আপনাকে দেখলাম তাই এসেছি আমি। আমাকে দেখলে আসতে হবে? দেখুন, একদম আমার কথার জালে ফাঁসানোর চেষ্টা করবেন না আমায়। বেশ, এখন রুমে যাও। কাল আমাদের সকাল সকাল বেরোতে হবে। আপনি কার সাথে যাবেন? না মানে আপনার গাড়িতে কে কে যাবে? সবাই আগেই ফিরছে। আমি সাথী আর সামিরকে নিয়ে ফিরবো। তাছাড়া গ্রামে আমার একটু কাজ আছে, তাই আমাদের পৌঁছতে হয়তো রাত হয়ে যাবে। তাহলে আমিও আপনার সাথে যাই। না মানে আপু যেহেতু যাচ্ছে তাই আর কি। মোটেও না। যাই হয়ে যাক না কেন, ভালোবাসা অত সহজে পালাবে না। ওকে, রেডি থেকো। আখি পারলে খুশিতে সাদের গলা জড়িয়ে ধরে, কিন্তু সেটা তো করা যাবে না। এমন একটা কাজ করলে এই সাদ এক্ষুনি হয়তো তাকে একটা থাপ্পড় মেরে দেবে। বেচারির গাল ফুলে ঢোল হয়ে যাবে। আর ভালোবাসা যে কোথা দিয়ে পালাবে তার ঠিক নেই। তারপর আখি নিজের গালে অদৃশ্য চড় মেরে বলে, সাদ আখির সামনে তুড়ি মেরে বলে, এই যে ভাবুক রানী, ভাবতে ভাবতে কি রাত পার করবেন নাকি ঘুমোতেও যাবেন? হুম। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বলেই আখি আবার দৌড় দেয়। এই মেয়েটাকে বলে হয় না, শুধু ছুটতেই আছে। এবার আর ধরবো না। একবার পড়তে দিলে আর দৌড়ানোর কথা ভাববেও না। আমার খুব ঘুম পাচ্ছে সামির। সামির সাজের গলায় মুখ ডুবিয়ে বলে, তো ঘুমাও না, কে বারণ করেছে? তুমি ঘুমাতে দিচ্ছ আমাকে? সামির এবার সাজির গলা থেকে মুখ তুলে বলে। তুমি কি ক্লান্ত শ্বাসবাতে? সাজি হ্যাঁ সূচক মাথা নাড়ায়। সামির সাজির কপালে ছোট্ট একটা চুমু এঁকে বলে। আচ্ছা, ঘুমিয়ে পড়ো। বলেই সে সাজিকে নিজের বক্ষ মাঝারে নিয়ে আসে। জড়িয়ে ধরে আলতো হাতে। মাথায় হাত বলিয়ে দিতে থাকে। ক্লান্ত সাজি ভোরবেলা ঘুমের সাগরে তলিয়ে যায়। সাজি ঘুমিয়ে পড়লে সামির তার কপালে আবার নিজের ঠোঁট ছোঁয়ায়। ধীর কণ্ঠে বলে, তুমি আমার জীবনের সেই পাওয়া, যাকে আমি অমৃত্যু বয়ে নিয়ে যেতে চাই। নিজের পক্ষ মাঝে রেখে তৃষ্ণা মেটাতে চাই। সর্বোপরি সারা জীবনে তোমাকে ঠিক এভাবেই ভালোবাসায় সিক্ত করতে চাই। আই লাভ ইউ শ্বাসবাতে। আই লাভ ইউ সো মাচ। বলে সেও সাজিকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দেয়। সকাল সকালই সবাই ফেরার পায়তারা করছে। কিয়ারা সাদের সাথে যেতে চাইলে সে সাফ জানায় আখি তাদের সাথে যাচ্ছে, তাই গাড়িতে জায়গা হবে না বলেই সাদ চলে যায়। কিয়ারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাদের যাওয়ার পানে। আখি, 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 আই হেট আখি, হর জন্য তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ ভাইয়া। কত দিন চেনো ওকে, অথচ ওকে শাড়ি কিনে দিলে। কই আমাকে তো দিলে না। অবশ্য ওই শাড়ি আখি পরতে পারলে তো ওই শাড়ির হাল আমি বেহাল করে দিয়েছি। ও 1000 বার জ্বললে ওই শাড়িটা পরতে পারবে না। তবে তোমার আম্মু কাজটা ঠিক করেনি ভাইয়া। আখিকে বিয়ের শাড়িটা দিয়ে দিল। ওটা যদি কারো পরার অধিকার থাকে তবে সেটা আমার।
আর একবার পরতে দেখি তখন ওই শাড়ির মতোই হাল হবে ওই শাড়ির। এগুলো ভেবেই সে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। বাকি কাজ তার আম্মুই করে দেবে। ফয়জাল দাঁড়িয়ে থাকে আখির অপেক্ষায়, কিন্তু আখি আর আসে না। সে সকাল থেকে আখিকে দেখেও নি, তাই তো ভেবেছিল আখি হয়তো আগেই চলে গেছে। কিন্তু আখির কাজিনদের আলোচনায় বুঝলো আখি এখনো যায়নি। সেটা শোনার পরে তার মন আনন্দে নেচে উঠেছিল। মনে হানা দিয়েছিল অপ্রত্যাশিত আশা, আখিকে নিজের সাথে নিয়ে যাওয়ার আশা। তাই তো এত অপেক্ষা। জুবায়ের খানের কথায় ফয়জাল সেদিকেই তাকায়, একটু হেসে বলে, কিছু বলবেন আঙ্কেল? নিশ্চয় আঙ্কেল। তারপরে একটু চুপ থেকে ফয়জাল আবার বলে, আঙ্কেল, আখি আপনাদের সাথে যাবে না। কথাটা শোনা মাত্রই ফয়জালের মনটা খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে, তোমাকে নিয়ে গড়ে তোলা আমার কোনো আশাই যে পূরণ হচ্ছে না আখি। তাহলে তোমাকে পাওয়ার আশা কি পূরণ হবে না? মনে হচ্ছে কোনো অদৃশ্য বাধা আমার থেকে তোমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, একা করে দিয়ে যাচ্ছে আমাকে। নাম না জানা সেই অদৃশ্য বাঁধনকে যে আমি খুঁজে পাচ্ছি না, পারছি না, রিপিট পড়তে পারছি না তোমাকে। আমি তোমাকে বুঝতে চাই আখি, তোমার হয়ে থেকে যেতে চাই, অদৃশ্য বাঁধনকে ভেঙে তোমার মন পৌঁছাতে চাই। কিন্তু সেই অদৃশ্য বাঁধনটা কি সাদাল আয়ান চৌধুরী? ফয়জাল নিজের ভাবনায় চমকে ওঠে। জুবায়ের খানের ডাকে ফয়জালের ধ্যান ভাঙে। ভগ্ন হৃদয় নিয়েই সে ছোটে শহরের উদ্দেশ্যে। তুমি আমার সাথে কোথায় যাচ্ছ? আখি মনে মনে আওড়ায়, আপনি যেখানে আমি তো সেখানেই থাকবো। কিছু বললে? আসলে আমি সবার থেকে বিদায় নিতে যাচ্ছিলাম। তাছাড়া আপনি তো আশরাফ দাদার সাথে দেখা করতে যাচ্ছিলেনই, তাই আপনার সাথেই আসলাম। সাদ আর কিছু বলে না, ধীর গতিতে পা চালিয়ে পৌঁছায় আশরাফ নানার বাড়ি। আশরাফ নানা বাড়িতে আছেন? সাধের কণ্ঠে আশরাফ সাহেব বাইরে বেরিয়ে আসেন। না না না, আজ না, সামনে তো আবার একদিন আসছি, সেদিন না হয় ভেতরে যাব। আজ একটু তাড়াই আছে, আমাদের আবার শহরে ফিরতে হবে। আপনি কদিন পর আবার আসবেন? প্লিজ আমাকেও নিয়ে আসবেন। সাদ শান্ত দৃষ্টিতে তাকায় আখির পানে। এমন করে দেখছেন কেন? গ্রামেই তো আসতে চেয়েছি। আচ্ছা, দেখব। সাধের কথায় আখি ভীষণ খুশি হয়। সে আবার গ্রামে আসবে, তাও সাধের সাথে। আবার ঘুরবে পদ্মবিলে। তার মন ইয়াহু বলে নেচে ওঠে। যেটা বলতে এসেছিলাম নানা, আমরা সবাই আজ ফিরে যাচ্ছি। জমিদার বাড়ির দায়িত্ব আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। এখন বর্ষাকাল চলছে, দেখতেই তো পাচ্ছেন। এবছর বর্ষাকাল একটু বেশি, বৃষ্টি তো হয়েই চলেছে। কারো যদি থাকার কোনো সমস্যা হয়, আপনি নির্দ্বিধায় ওই বাড়িতে তাদের থাকতে দেবেন। এমনকি আপনারাও থাকতে পারেন। মিস্টার খানেরও এইটাই ইচ্ছা। এ বর্ষায় যদি কারো বিয়েতে অসুবিধা হয়, তাহলে ওই বাড়িতে ম্যানেজ করে নেবেন। আর টাকা পয়সার সমস্যা হলে আমাকে শুধু একটাবার কল করবেন। আশা করি আপনাদের সমস্যা আমি সমাধান করে দিতে পারবো। আখি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সাধের পানে, ভাবে এই ছেলেটা একটু ভালো কেন। আশরাফ সাহেব মৃদু হেসে উত্তর দেন, তাহলে আসি নানা। চেষ্টা করব। বলেই সাদ চলে যায়। আখি ও আশরাফ সাহেবকে বিদায় জানিয়ে সাধের পিছু ছোটে। গাড়ি চলছে আপন গতিতে। আখি, সামির আর সাজি এটা ওটা গল্প করেই যাচ্ছে, কিন্তু সাদ আপন মনে ড্রাইভ করে যাচ্ছে, যেটা আখির মোটেও পছন্দ হচ্ছে না। তাই তো মনে মনে সাদকে ঝাড়ি দিতেও বলছে না। রাত 8টায় তারা পৌঁছায় চৌধুরী ম্যানশনের সামনে। জান্নাতুল বেগম সাজিকে যত্ন সহকারে বাড়ির ভেতর নিয়ে যান, কিন্তু আখিকে অনেক জোর করলেও সে যায় না। বলে তাকে বাড়ি ফিরতেই হবে। সাদ যেহেতু পাশেই ছিল, জান্নাতুল বেগম তাকে বললেন আখিকে দিয়ে আসতে। আর আখি তো এই সুযোগটাই চাইছিল, সাদের সাথে একান্তে একটু সময় কাটাতে চাইছিল, যেটা এখন সফল। সাদও আর বারণ করেনি। আখি গাড়িতে উঠলে সাদ আবার গাড়ি চালানো শুরু করে। আপনি কি মুখে ফেভিকুইক লাগিয়ে এসেছেন? লাগিয়েছি তো। তাই তো বলি, ওই মুখে কেন কথা বারবার হয় না? তোমাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছি, এটাই অনেক। কথা বলতে হবে এমন ওয়াদা তো করিনি। তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি, এটাই তো অনেক। পৌঁছে দিতে গিয়ে যেন আমার মাথা কিনে নিয়েছে। আখি মনে মনে ভেঙচি কেটে কথাটা বলে। সাদ নিজের গাড়ি অন্য রাস্তায় প্রবেশ করায়, চালাতে থাকে দ্রুত বেগে। এদিকে কোথায় যাচ্ছেন? কাজ আছে আমার।
আখি প্রতি উত্তরে আর কিছুই বলতে পারে না, সাদও চুপ করে থাকে। আখি বেচারি নিজে থেকে আর কত কিছুই বা বলবে। সময় বেশ অনেকটাই কেটে যায়। অবশেষে সাদ তার গাড়ি ব্রেক কষে। আখি আশেপাশে তাকিয়ে বলে, এটা তো সেই শপিং মল যেখানে, এখানে আপনার কি কাজ? আছে কাজ, তুমি এখানে বসো, আমি আসছি। বলেই সাদ নেমে যায়। আখি একাই বসে থাকে। মিনিট 20 পরে ফিরে আসে সাদ, হাতে একটা শপিং ব্যাগ। গাড়িতে চড়ে বসে ব্যাগটি আখির হাতে তুলে দেয়। নাও, এটা তোমার। আখি ব্যাগটা হাতে নিয়ে বলে, কি আছে এতে? খুলে দেখো। আখি ব্যাগটা খুলতেই অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে তাকায় সাধের পানে। এটা তো সেই শাড়িটা, মানে সেই শাড়িটার মতোই সেম। শুনলাম শাড়িটার জন্য নাকি বাচ্চাদের মতো কাঁদছিলে, তাই কিনে দিলাম। আপনাকে কে বললো এইসব? ফুপি? সাদ গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, যেই বলুক শাড়িটার জন্য কাঁদছিলে, এটা তো সত্যি। আখি ভীষণ খুশি হয়। শাড়িটির দিকে চেয়ে থাকে অপলক। ভেবে নেয় এটা সে কাল পরবে। থ্যাংক ইউ সো মাচ বেআই সাহেব। তোমাকে যা দেবো তার জন্যই থ্যাংক ইউ বলবে? আমার পছন্দের জিনিস দিতে ধন্যবাদ তো দিতেই হবে। তাহলে তো বলতে হয় ধন্যবাদ তোমার জমিয়ে রাখা উচিত। হয়তো ভবিষ্যতে এমন কিছু পেয়ে গেলে যার জন্য সারা জীবন আমাকে ধন্যবাদ দিতে হলো। মানে? সব মানে বুঝতে নেই মিস আখি। সাধের কথার কোনো মানেই আখি বুঝতে পারে না। তাই তো ফ্যাল ফ্যাল করে হতবম্বের মতো চেয়ে থাকে। অতঃপর সাথের দিকে কৃতজ্ঞতার নজরে চেয়ে মনে মনে বলে, আপনি আমার জীবনের সেই অনুভূতি মিস্টার চৌধুরী, যাকে আমি সারা জীবন অনুভব করে যেতে চাই। দেখতে দেখতে চলে আসলো রিসেপশনের সময়। সাদ রিসেপশনের জন্য খুব বড় একটা রিসোর্ট বুক করেছে, যা চকচকে আলো দিয়ে সাজানো হয়েছে সমস্ত রিসোর্টে। যেই দেখছে প্রশংসা না করে পারছে না। আত্মীয় স্বজন, কাছের মানুষ ও সাদের কোম্পানির স্টাফরা সবাই একে একে ভেতরে প্রবেশ করছে। সাদ আর সামির দুজনে মিলেই সবাইকে ওয়েলকাম করছে। ভাইয়া দেখো, মিস্টার চক্রবর্তী আসছে। তুমি ওনাকে দাওয়াত দিয়েছো? হ্যাঁ, কিন্তু কেন? তুমি তো জানো উনি কেমন মানুষ। জানি বলেই করেছি। উনি তো রাগ ধরতে দেবেন না বলে অনেক প্ল্যান করেছিলেন, তোকে তাড়াতাড়ি নিউ ইয়র্ক যেতে বাধ্য করেছিলেন। এখন ওনারও তো দেখা উচিত আমার ভাইয়ের শুধু বিয়ে নয়, বরং গ্র্যান্ড রিসেপশন হচ্ছে। ভালো তো ছিলাম, কিন্তু আপনাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। আমার ভাইয়ের জীবনের এমন একটা দিনে আপনাকে ওয়েলকাম। মিস্টার চক্রবর্তী যেন কড়মড়ে চোখে তাকালেন, তবে ওনার দৃষ্টিগোচর হলো সাধের মুখের বিদ্রুপের হাসি। তিনি আর কিছু না বলে রিসর্টের ভেতরে প্রবেশ করলেন। আমার জন্য কেন ওদেরকে রাগিয়ে দিচ্ছ ভাইয়া? কারণ তুই আমার কাছে অনেক দামি। ওহ, শুধু কি আমি দামি? আর কেউ না? আব্বু আম্মু তো আছেই। কিন্তু আমি তো আব্বু আম্মুর কথা বলিনি। সাদ ভ্রু কুচকে তাকায় সামিরের দিকে, কৌতূহল নিয়ে প্রশ্ন করে, তাহলে কে? ওই যে সামনে আসছে, আমাদের লাল পরে, আমার ভাইয়ের মনের গিটার বাজানোর মালিক। সামিরের কথায় সাদ সামনে তাকায়। দেখতেই যেন নিস্তব্ধ হয়ে যায়। এ যেন সাক্ষাৎ হুড়পড়ি। সামিরের কথাটা সত্যি যথার্থ। সাধের দেওয়া লাল শাড়িটা পরে এগিয়ে আসছে আখি। শাড়ি পরিহিত আখিকে দেখে সাদ ভাবে, পর পর 3 দিনই শাড়ি, 3 দিনই আলাদা রূপ। এটা মেয়ে নাকি ঘিরগিটি? এভাবে আলাদা আলাদা রূপে কেন ধরা দিচ্ছে? কেন প্রেমে পড়া যাচ্ছ নাকি? সামিরের কথায় সাদ থতমত খায়। ভাবে সে তো মনে মনে কথা বলছে, সামির শুনতে পেল নাকি। এসব কি বলছিস তুই? সামিরের আর উত্তর দেওয়া হয় না। তার আগেই আখিরা এসে পৌঁছায় তাদের সামনে। সামির জুবায়ের খান সহ বাকি বড়দের সাথে কুশল বিনিময় করে। সাদও সবার সাথে হেসে হেসেই কথা বলে। বড়রা ভেতরে চলে গেলে বাইরে থেকে যায় ছোটরা। কি শালিকাগণ, কেমন আছেন সবাই? আসলে শালিকাদের প্রতি আমার একটু বেশি টান, বুঝেননি তো। সামিরের কথায় সবাই হাসে। সামির সবাইকে ভেতরে যেতে বলে। সবাই গেলেও আখি যায় না। সে তো এতক্ষণ সাদকেই পরখ করছিল। সাদ আজকে সাদা শার্ট আর তার সাথে কালো ব্লেজার পরেছে। আখি অপলক তাকিয়ে থাকে। লোকটার কি কালো খুব প্রিয় রং? বেশিরভাগ সময় তো কালো ড্রেস পরে হবে হয়তো। আখি, সামিরের কথায় আখি কেঁপে ওঠে। থতমত খেয়ে বলে, কেমন আছেন ভাইয়া? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি ঠিক আছো? আমি ঠিক আছি ভাইয়া। আমার আবার কি হবে? দেখে তো মনে হচ্ছে না। যাই হোক, এদিকে আত্মীয়দের একটু সামলাও তো। আমি টুক করে একটু আমার বউয়ের সাথে দেখা করে আসি।
বলেই সামির ছুট লাগায়। থেকে যায় আখি আর সাদ। সাদ বেশ ভালোই বুঝতে পেরেছে সামির ইচ্ছা করে আখিকে এখানে রেখে গেছে। আখি সাদের দিকে তাকায়। সাদের নজর তার দিকে সীমাবদ্ধ, নেশাতুল চাহনি। কি আছে এই চাহনিতে কে জানে। আখি যেন তাকিয়ে থাকতে পারে না। এইভাবে দেখছেন কেন? শাড়িতে তোমাকে একদম মানায় না আখি, আর কখনো পড়ো না। এই কদিন পরে ফেলেছো, ইটস ওকে, বাট আর না। সাধের কথায় আখি তড়িৎ গতিতে তাকায় তার দিকে, বলে, পরবো না, না, কখনো না। যখন তোমাকে শাড়ি পরলে পেতনির মতো লাগবে না তখন পরবে। আখি ছোট্ট করে উত্তর দেয়। আচ্ছা, এত সহজেই মেনে নিলে? এত বাধ্য মেয়ে কবে হলে আখি? আমি বরাবরই বাধ্য মেয়ে, আপনিই দেখতে পান না সেটা। সাদ অদৃশ্যে হাসে। তখনই সাদের কয়েকজন মেয়ে স্টাফ সেখানে আসে, কুশল বিনিময় করে সাদের সাথে। তবে সাদের পাশে দাঁড়িয়ে থাকা সুন্দর মেয়েটিকে পরখ করতে ভোলে না, আর যেতে যেতে বলে, স্যারের পাশের মেয়েটিকে দেখলি? ওটা কি স্যারের গার্লফ্রেন্ড? স্যার আর গার্লফ্রেন্ড? স্যার যা রাগী আর গম্ভীর, মনে হয় না কোনো মেয়ের প্রেমে উনি পড়বেন। তবে যাই বলিস, স্যার কিন্তু তার পরিবার ও ভাইকে খুব ভালোবাসেন। তাহলে ভাব, স্যার যদি কখনো প্রেমে পড়েন তাহলে তাকে কতটা ভালোবাসবেন। আমার তো মনে হয় স্যার তার জন্য পুরো দুনিয়ার সাথে লড়ে যেতে পারেন। এভাবেই তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করে। সারা রাত কি এভাবে এখানেই দাঁড়িয়ে থাকবে? ভাইয়া যে বললেন এখানে দাঁড়াতে। প্রয়োজন নেই, তুমি সাঁঝির কাছে যাও। আখি বাধ্য মেয়ের মতো ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সাদ তাকিয়ে থাকে তার পানে। আখি গিয়ে সাজিকে জড়িয়ে ধরে, মত্ত হয় নানান কথায়। সাদ গিয়ে দাঁড়ায় সামিরের পাশে। সাদ সামিরের পাশে দাঁড়াতেই সামির বলে ওঠে, গাইস, আজকেও ভাইয়ার আরেকটা গান হবে নাকি? সবাই হ্যাঁ হ্যাঁ বলে চিৎকার করে ওঠে। সাদ বিরক্ত হয় বেশ, একটু গম্ভীর কণ্ঠে বলে, রোজ রোজ কি নাটক শুরু করেছিস সামির? এনাফ ইজ এনাফ। সাদের কথায় সবার মুখটা ছোট হয়ে যায়। সামির অসহায় মুখভঙ্গি নিয়ে বলে, আমার জন্য এটাও করবে না ভাইয়া? অযথা আবদার বারবার করবি না তো। এই লাস্ট, আর কখনোই বলবো না প্লিজ। কিন্তু সাদ রাজি হয় না। কিন্তু সবার জোরাজোরিতে রাজি হতে বাধ্য হয়। সামির কিয়ানের কাছে আগে থেকে একটা গিটার রেখে গিয়েছিল, সেটা এনে দেওয়ায় সাদ আগের দিনের মতো আবার গান ধরে। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক করতালি শব্দে ভেসে ওঠে। আজ বড়রাও সাদের গান শুনেছে, মুগ্ধ হয়েছে সবাই। সামির সাদের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে, এই নাম না জানা পাখিটি কি আমাদের আঁখি? সাদ গরম চোখে তাকায় সামিরের দিকে। বারবার এমনভাবে তাকিয়ে আমাকে দমিয়ে দেবে ভেবেছ? আমি ঠিক তোমার মনের কথা বুঝতে পারছি ভাইয়া। নিজের মুখের লাগাম টান, অযৌক্তিক কথা বলবি না। বেশ, বললাম না, তবে সময় আসুক ঠিক বোঝা যাবে কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক। সাদ আর কিচ্ছু বলে না। মূলত তার সামিরের কোনো কথাই উত্তর দিতে ইচ্ছে হয় না। হয়েছেটা কি, সে যা ইচ্ছে বলবে। এই রুবা, তোর ছেলে তো দারুণ গান গায়। হ্যাঁ, তাই তো দেখছি। জানিস, আমি ওর গলায় কখনো গান শুনিনি, তবে সামির বলতো তার ভাইয়া নাকি খুব ভালো গান করে। আজ শুনলাম। সাদের গানের মাঝেই সেখানে এসে উপস্থিত হয় ফয়জাল। আর একটা ওটি থাকায় তারা আসতে দেরি হয়েছে। সে আখিকে দেখে এর দিকে এগিয়ে যায়। জি, কিছু বলবেন? আসলে তোমার সাথে কিছু কথা ছিল, মানে কথাটা বলা ভীষণ জরুরি, আর এখনই বলতে হবে, নইলে হয়তো আর বলাই হবে না। মানে? আখি, এদিকে একটু আয় তো। সাজি ডাক দেয় আখিকে। আখি সেদিকে ছোটে। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। ফয়জাল ভাবে, তোমাকে আজও বলা হলো না কি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা নিজের করে পেতে চাই। সময় বহমান, সে কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে সাজি ও সামিরের বিয়ের 1 সপ্তাহ পার হয়। রিসেপশনের পর থেকে সাজি খান বাড়িতেই আছে। সামিরের থাকার ইচ্ছে থাকলেও উপায় নেই, অফিসের কাজে তাকে সময় দিতে হচ্ছে। তাছাড়া অনেক কাজ ডিউ থাকায় বাড়িতে থেকেও কাজ করতে হচ্ছে।
তাই তো চাইলেও সে আসতে পারছে না। আজ সাজির ফিরে যাওয়ার দিন। সামির তাকে নিতে আসবে, সঙ্গে নিয়ে যাবে খান বাড়ির বাকি সদস্যদের। চৌধুরী বাড়িতে আজ সবার নিমন্ত্রণ। সবাই দ্রুত তৈরি হচ্ছে, কারণ সামির অনেকক্ষণ আগেই চলে এসেছে। জুবায়ের খান জামাইয়ের সাথে নানান কথায় মত্ত হয়ে আছেন। রুবাইয়া বেগম তৈরি হয়ে আসলে জুবায়ের খান বলেই জুবায়ের খান চলে যান। আমি আর কিছু খাবো না মামি, সামনে এত কিছু দিয়ে রেখেছেন, এবার খেলে পেট ফেটে সব বার হয়ে যাবে। রুবাইয়া বেগম হাসেন সামিরের কথায়। আচ্ছা, আমি একটু কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছি, তো ওটাই খাও। হাইসাই ব্যাপারটা একটু কাটবে। বলেই তিনি রান্নাঘরে চলে যান। সামিরের মন চাইছে এখান থেকে উঠে সাজির কাছে যেতে, আলতো হাতে জড়িয়ে নিতে তাকে। কতদিন সামনে থেকে দেখে না, কতদিন নিজের চক্ষু জুড়ায় না। এতক্ষণ তো জুবায়ের খানের জন্য যেতে পারেননি, আর এখন রুবাইয়া বেগমও খাওয়ার দোহাই দিয়ে বসিয়ে রেখে গেছেন। সামিরের ভাবনার মাঝে সিঁড়ি বেয়ে নেমে আসে সাজি। সামির সেদিকে অপলক তাকিয়ে থাকে, হিসাব গুনতে থাকে কতটা সময় সে সাজিকে দেখেনি। সাজি গিয়ে সামিরের পাশে বসে মন খারাপ করে অন্যদিকে ফিরে বলে, শুনেছি গার্লফ্রেন্ড বউ হয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায়। আজ তা সচক্ষে দেখলাম। সামির হাসে সাজির কথায়, টোন কেটে বলে, কেউ কি আমাকে মিস করছিল? মিস করলেও বা কি, জনাব তো কাজে ব্যস্ত। বিয়ে হতে না হতেই এই অবস্থা, না জানি পরে কি হবে। সামির আরো কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হন রুবাইয়া বেগম। কোল্ড ড্রিঙ্কের গ্লাস সামিরের দিকে এগিয়ে দিয়ে সাজিকে প্রশ্ন করেন, আখি কোথায়? রেডি হয়েছে সে? একটু আগেও তার রুমে গিয়েছিলাম। সে এখনো ড্রেস পছন্দ করে উঠতে পারেনি, কোনটা পরবে। ওদিকে আমি পছন্দ করে দিলেও তার পছন্দ হয় না। আজকাল এই মেয়েটা যে কি হয়েছে বুঝি না। আগে তো এমন ছিল না। যা হোক, একটা হলেই হলো। এখন যত বাহানা তার। সামির হাসে রুবাইয়া বেগমের কথায়, মনে মনে অনেক কিছুই ভাবে, তবে প্রকাশ্যে কিচ্ছু বলে না। সাজি অনেক বেছে বেছে শেষে সাদের দেওয়া নীল ড্রেসটাই পরেছে, যেটা সাদ তাকে প্রথমবার সাদা ড্রেসের সাথে দিয়েছিল। আখি নিজেকে সাজিয়ে আয়নায় দেখতে থাকে। নট ব্যাড আখি, কিন্তু মিস্টার চৌধুরী কি ভালো লাগবে তোকে দেখে? যদি না লাগে, লাগবে নিশ্চয়ই, ওনার দেয়াই তো ড্রেস। বলেই আখি নিজ মনে হাসে। আজ কতদিন পর সে সাদকে দেখবে, নিজের আখি জুড়াবে, প্রাণ পুরুষকে দেখে মুগ্ধ হবে, ভালোবাসায় সিক্ত করবে নিজের মনকে। আপনি কি আমায় একটুও মিস করেননি মিস্টার চৌধুরী? হয়তো করেননি, করলে আমাকে অন্তত একটা কল করতেন। আমি কল করলাম না আর আপনিও ভুলে গেলেন। এটাকে আমি কি ধরে নেব মিস্টার চৌধুরী, যে আপনার মন আমার জন্য কোনো অনুভূতি নেই? যেটা আছে সেটা একান্তই আমার একতরফা। হ্যাঁ, তাই হবে। এসব ভেবে আখির মনটা আরো খারাপ হয়ে যায়। তবে সে নিজেকে বোঝায় সে হাল ছাড়বে না। ওই পাথরের বুকে সে ফুল ফোটাবেই। সাদও ভালোবাসবে তাকে, ঠিক তার মতো করে, কিংবা আরো বেশি। আখির ভাবনার মাঝে কেউ দরজায় টোকা দেয়। দরজা খোলাই আছে। আখির কথা শুনে কেউ ঘরে প্রবেশ করে। আখি তার দিকে তাকাতেই একটু অবাক হয়, কারণ জুবায়ের খান এসেছে তার রুমে, যিনি সচরাচর মেয়েদের রুমে আসেন না। আব্বু তুমি, এসো এসো। জুবায়ের খান মেয়ের দিকে এগিয়ে যান, ভনিতা ছাড়াই বলেন। আখি বেশ অবাক হয় জুবায়ের খানের কথায়, ভাবতে থাকে কি এমন কথা যেটা একমাত্র তাকেই বলা যায়। কি কথা আপু? আখি বিনা বাক্যে রুমের দরজা বন্ধ করে আসে, এসে দাঁড়ায় জুবায়ের খানের সামনে। দাঁড়িয়ে আছো কেন আব্বু? বসো না। জুবায়ের খান বসেন না, বরং আখির দিকে প্রশ্ন ছোলেন। আখি আলতো হেসে উত্তর দেয়, নিশ্চয় দেবো আব্বু। তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি সেটা দেব না, সেটা কি করে হয়? আখি যেন বিদ্যুৎ গতিতে তার আব্বুর পানে তাকায়, বোঝে না তার আব্বুর বলা কথার যথার্থতা। কি বলবে আখি? এই প্রশ্নের উত্তর কি আদৌ তার কাছে আছে? নেই তো। সে তো সাদকে ভালোবাসে, কিন্তু সাদের মনে কি আছে সেটা তো সে জানে না। জুবায়ের খান পুনরায় একই প্রশ্ন করেন। আখি উত্তর স্বরূপ বলে, কেউ নেই আব্বু, কেউ নেই। কথাটা বলতে গিয়ে আখির কোথাও যেন একটা গলা ধরে আসে, কান্নার দলা নির্গত হতে চায়, কণ্ঠ থেকে জোর শব্দে আর্তনাদ বাইরে এসে বলতে চায়, মিথ্যুক আখি, তুই মিথ্যুক। কাউকে প্রতিশ্রুতি দিসনি, কিন্তু ভালো তো বাসিস। তাহলে সেটা কেন বললি না? কেন? হ্যাঁ, এত বড় একটা মিথ্যার ঝুলি টাঙিয়ে দিলি কেন?
আখির কথায় জুবায়ের খানের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। তিনি আখির মাথায় হাত রেখে বলেন। আখির বুকটা যেন ধক করে ওঠে। কি বলতে চায় তার আব্বু? আখি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় জুবায়ের খানের দিকে। কথাটা বলতে দেরি, অথচ আখির পেছনে পিছাতে দেরি হয় না। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। মুহূর্তেই সবকিছুর মধ্যে বিতৃষ্ণা জন্মায়। সে নিজের কানকেও যেন বিশ্বাস করে উঠতে পারে না। অবিশ্বাস্য চোখে কিংকর্তব্য বিমূঢ় ভাবে চেয়ে রয় জুবায়ের খানের পানে। তার চোখ অনেক কিছু বলতে চায়, প্রতিবাদ করতে বলতে চায়, আমি এই বিয়ে করব না আব্বু, কিছুতেই না। কিন্তু হায়, কণ্ঠনালী ভেদ করে ওই বাক্যটুকু বাইরেই বার হয় না। বিয়ে? ফয়জাল ভাইকে? না, মানে কেন? ভাইয়া তো আপুকে ভালোবাসে, আমি কি করে? এটা হয় না আব্বু। কিন্তু আব্বু, আমি কিভাবে? আখিয়া কি বলবে? তার তো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সমস্ত দুনিয়া যেন আধারে ঠেকছে। চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। সামনে সব কিছু ধোঁয়াশা, ঠিক তার জীবনের মতো। জুবায়ের খানের কথায় আখি কিঞ্চিত কেঁপে ওঠে, তবে মুখ দিয়ে কিছু বলতে পারে না। সে কি করে অন্য কাউকে বিয়ে করবে? সে তো সাদকে নিয়ে স্বপ্ন দেখেছে, তার সঙ্গে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চেয়েছে। সে সবের কি হবে? তাহলে সবটাই কি বৃথা? আসলে আমি এখনই বিয়ে করতে চাই না আব্বু, কিন্তু যাকে চিনি না তাকে বিয়ে করা কি সম্ভব? আখি আতকে ওঠে জুবায়ের খানের কথায়। এমন বলো না আব্বু। আখি হ্যাঁ সূচক মাথা নাড়ে। জুবায়ের খান বেশ খুশি হন আখির কথায়। আখির মাথায় হাত বুলিয়ে বলেন। আখি আবার মাথা নাড়ে। জুবায়ের খান চলে যান। জুবায়ের খান যেতেই আখি কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে দেখা করার জন্য যতটা আগ্রহী ছিল, এখন তার থেকে কয়েকশো গুণ বেশি কষ্ট হচ্ছে তার। সে কান্নায় ভেঙে পড়ে। আমি নিজের মনের কথা তোমায় বলতে পারিনি আব্বু, কিন্তু তুমি কেন মেয়ের মনের অবস্থা বুঝলে না? কেন আমার আর্তনাদ তোমায় আমার চোখের ভাষা বুঝিয়ে দিল না? আমি ফয়জাল ভাইকে কখনো ভালোবাসতে পারবো না আব্বু, কখনো না। আমি যে মিস্টার চৌধুরীকে ভালোবাসি আব্বু, নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনাকে কি করে ভুলে যাব আমি? কি করে অন্য কারোর সাথে সংসার সাজাবো? আমি পারবো না আব্বু, পারবো না আমি। কেন তুমি আমায় এমন দোহাই দিলে? কেন আত্মঘাতীর ভয় দেখালে আমায়? কেন? এসব বলেই আখি আবার কান্নায় ভেঙে পড়ে। ঠিক করে সে আজ চৌধুরী বাড়িতে যাবে না। যাবে না সাদের সামনে। গেলেই তো তার কষ্ট আরো বেড়ে যাবে। ওই মানুষটার সামনে সে আর দাঁড়াতে পারবে না। নিচ থেকে সাজি আখি বলে ডাক ছাড়ে। আখি নিজের চোখ মোছে। আসছি বলে নিচে যায়। তবে ঠিক করে অসুস্থতার বাহানা আজ বাড়িতে থেকে যাবে। কিন্তু সেখানে গিয়ে কিছু বলার আগেই সামির বলে। তাড়াতাড়ি এসো শালি সাহেবা, ভাই আমাদের সবার জন্য অপেক্ষা করছে। আখি না করতে গিয়েও যেন পারে না। সাদের অপেক্ষার কথা শুনে সে থমকে দাঁড়ায়। এইভাবে মূর্তির মতো না দাঁড়িয়ে থেকে চল। আব্বু আম্মু আগেই জালাল ভাইজানের সাথে চলে গেছে, শিমু আপাও ওদের সাথে চলে গেছে। আখি কিছু না বলে পা বাড়ায়। সামিরের গাড়িতে তারা চৌধুরী বাড়িতে পৌঁছায়। চৌধুরী বাড়িতে সবাই তাদের সাদরে গ্রহণ করেন। সেখানে আজ খুশি খুশি রব। তবুও আখির মনে ঘোর আমাবস্যা ছেয়ে আছে। অভিকা আখিকে টেনে নিজেদের কাছে বসায়। সঙ্গে যোগ দেয় সাজি। সবাই নানান কথায় মত্ত হলেও আখি নিশ্চুপ। কিয়ান এসে তাদের সঙ্গে বসে। আমাকে ছাড়া এত কিসের গল্প শুনি? কিয়ানের কথাটা অভিকার পছন্দ হয় না। গ্রামের বাড়িতে সাদের সাথে অমন ব্যবহার পর থেকেই সে অভিকদের চক্ষুশূল হয়ে পড়েছে। কিয়ানের কথায় প্রতিউত্তরে সাজি বলে। আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না ভাইয়া, এই এসেছেন, এবার গল্প জমে যাবে। কিয়ান হাসে সাজির কথায়। সে আখির দিকে তাকাতে দেখে আখি ফ্লোরের দিকে মুখ করে বসে আছে। কিয়ান কিছু বলতে গিয়েও বলে না। হ্যাঁ রে, জানো সবাইকে দেখছি, কিন্তু স্বাদ কোথায়? তাকে তো এখন পর্যন্ত দেখলাম না। আখি এতক্ষণ অন্য ভাবনায় মত্ত ছিল, কিন্তু সাদের কথা কানে প্রবেশ করতেই সে তড়িৎ গতিতে রুবাইয়া বেগমের দিকে তাকায়। একটা কাজ কর, ওর এবার বিয়ের ব্যবস্থা কর। আখি ওনাদের দিকে ফিরে দীর্ঘশ্বাস ফেলে বলে। যিনি কাউকে বিয়েই করতে চান না তিনি আমায় ভালোবাসেন না, এটা আমি নিশ্চিত। কিন্তু আমার বেহায়া মন যে মানতে নারাজ। আখির ভাবনার মাঝেই সাত সিঁড়ি বেয়ে নেমে আসে। তনুতে তার কালো টি শার্ট জড়ানো। আখি সেদিকে এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয়, বিড়বিড়ায়। আপনি আমার জন্য নিষিদ্ধ হয়ে গেছেন প্রাণপুরুষ। নিষিদ্ধ আপনি আমার জন্য, নিষিদ্ধ। আমার কাছের মানুষ আপনাকে নিষিদ্ধ করতে বাধ্য করেছে।
পাওয়ার আগেই আমি আপনাকে হারিয়ে ফেললাম চিরতরে, সারা জীবনের জন্য। এই জন্মে বুঝি আপনাকে আর পাওয়া হলো না। পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি বারবার আপনার হাতে আপনারই হতে চাই। আপনাকে ভালোবেসে যেতে চাই আমি। অন্তত সেই অধিকারটুকু আমায় দেবেন। জান্নাতুল বেগমের কথায় রুবাইয়া বেগম সেদিকেই তাকান। সাদ এসে ওনার সাথে কুশল বিনিময় করে, বাকিদের সাথেও নানান কথায় মেতে ওঠে। অবশেষে সবাই খেতে বসে। ছোটদের আগে খেতে বললেও তারা বসে না, তাই বাধ্য হয়ে বড়রা আগে খেয়ে নেয়। এবার পালা ছোটদের। বাড়ির পুরুষরা খাওয়া শেষে সোফায় বসে গল্প করছিলেন, আর ছোটরা খেতে বসেছে। জান্নাতুল বেগম, সাবিহা বেগম আর রুবাইয়া বেগম ওদের খাবার বেড়ে দিচ্ছেন। সবাই টুকটাক খেলেও আখি খাচ্ছে না, মূলত তার গলা দিয়ে খাওয়া নামছে না। সাদ এসে পর্যন্ত আখির এই নীরবতা খেয়াল করেছে। আখিকে আজ তার কাছে অন্যরকম লাগছে, যেমনটা আগে কখনো লাগেনি। রুবাইয়া বেগম আখির মাথায় একটা বাড়ি দিয়ে বলেন, এখানে কি ভাত গুনতে এসেছিস? খাচ্ছিস না কেন? আমার খিদে নেই আম্মু, উঠছি আমি। বলেই আখি উঠতে যায়, কিন্তু সাধের কথায় পুনরায় সে বসতে বাধ্য হয়। আসলে আমার কিছু কথা ছিল, তাই সবাই এখানে থাকলে ভালো হয়। আখি সহ সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় সাধের পানে। সাধ সবার দৃষ্টি অনুসরণ করে সাজিকে প্রশ্ন করে, তোমার পাসপোর্ট আছে সাচি? আছে ভাইয়া, আব্বু আমাদের সবার জন্য পাসপোর্ট বানিয়ে রেখেছে, তবে কখনো বাইরে যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু কেন ভাইয়া? আমি বলছি, আসলে ভাইয়া চাইছিল আমরা বাইরে থেকে ঘুরে আসি, মানে ওই হানিমুন আর কি। ব্যাপারটা তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সবার সামনে বলাটা বেশি ঠিক মনে হলো। সামিরের কথায় সবাই খুশিতে গদগদ হয়। সাজি কিছুটা লজ্জা পেয়ে যায়, আখিও খুশি হয়, তবে এই খুশির রেশ তার দুঃখের সাথে কেটে যায়। তাহলে তো ভালোই, আমি 2 দিন পরেই তোমাদের ফ্লাইট বুক করছি তাহলে। আর তুমি যাচ্ছ সেটাও বলো। সাদ কিছু বলার আগে সামির বলে, হ্যাঁ আম্মু, আসলে ভাইয়া চাইছিল আমি আর সাজি সেখানে যাই। আসলে ওখানে একটা মিটিং অ্যাটেন্ড করতে হতো, তাই একসাথে বেড়াতে যাওয়া। কিন্তু ওনারা চাইছিলেন ভাইয়া সেখানে উপস্থিত থাকুক, তাই ভাইয়াও আমাদের সাথে যাচ্ছে। ডোন্ট ওয়ারি আম্মু, কাজের বেশিরভাগটাই আমি সামলে নেব। তাছাড়া আমি নিজের জন্য আলাদা হোটেল রুম বুক করে নেব, ওদের কোনো সমস্যা হবে না। তার একটা সলিউশনও আমি ভেবেছি আম্মু। আমি চাইছিলাম আখি আমাদের সাথে যাক। সামিরের কথাটা বলতে দেরি, অথচ আখি আর সাদের তার দিকে তড়িৎ গতিতে তাকাতে দেরি হয় না। আখি জুবায়ের খানের দিকে তাকিয়ে দেখেন জুবায়ের খান এমন ভ্রু কুচকে তাকিয়ে আছেন তাদের দিকে। জান্নাতুল বেগম কিছু বলতে যাবেন, তার আগেই আখি বলে ওঠে, আমি যাব না ভাইয়া, সামনে আমার এক্সাম। এই মাসে তোর কতবার এক্সাম হয় রে আখি? সবসময় তো শুনেছি সামনে এক্সাম, সামনে এক্সাম। আসলে আপু আমায় পড়তে হবে। কদিনের তো ব্যাপার আখি, চলো না, তুমি গেলে সাজি একা একা অনুভব করবে না। কথাটা শুনে সামিরের খুব রাগ হয়। হিটলার শ্বশুরের ওপর রাগে ফুঁসতে থাকে। আখি ভাবে, মন তো চাইছে যেতে, কিন্তু আমি যেতে পারবো না ভাইয়া। গেলেই যে ওনার আশেপাশে থাকতে হবে, সারাক্ষণ চোখের সামনে থাকতে হবে, এতে করে আমি আরো দুর্বল হয়ে পড়বো। হয়তো সামলাতে পারবো না আমি নিজেকে, দুর্বলতা প্রকাশ করে ফেলবো হয়তো। ওর থেকে না হয় থাক, ওনাকে ভুলতে না পারলেও অন্তত ওনার থেকে দূরে থেকে নিজেকে সামলানোর চেষ্টা তো করতেই পারি আমি। বেশ, তাহলে আমিও যাব না, তোমরা এবার ঘুরে এসো। সাজি মন খারাপ করে কথাটা বলে। সাজির মুখের দিকে ফিরে আখির মনটা খারাপ হয়ে যায়। কি করে বোঝাবে সে সবাইকে? কি করে? সাদ নিলিপ্ত ভাবে বসে আছে, পরখ করে যাচ্ছে এক একজনকে। যাও না আখি আপু, আমার পড়াশোনা না থাকলে আমিই যেতাম। অভিকার কথায় আখি আলতো হাসে, সাজের দিকে ফিরে বলে, আমি গেলে তুই খুশি হবি আপু? আখির কথায় সাজের চোখ চিকচিক করে ওঠে। সে হেসে বলে, খুব খুশি হব। ঠিক আছে, আমি তোর খুশির মাঝে বাধা হতে চাই না। তাহলে তুই যাচ্ছিস? আখি হ্যাঁ সূচক মাথা নাড়ে। সাজি সহ বাকিরা খুশিতে গদগদ হয়ে ওঠে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বলি সমুদ্র সৈকত। আখি মনে মনে আওড়ায়। স্বপ্নের দেশ বালি, সাথে প্রিয় মানুষ, তবুও বিস্তর ফারাক। সে যে আমার হয়েও আর হলো না, আব্বু তাকে আমার থেকে কেড়ে নিল। খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট নিচ্ছেন। আখি বাগানে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার গোলাপি জবা ফুলের দিকে।
ফুলের দিকে তাকাতেই তার পদ্মবিলের কথা মনে পড়ে যায় সাথের সাথে কাটানো মুহূর্তগুলো, যেগুলো আজ অতীত, শুধুমাত্র অতীত। আখির চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরে, মনের মধ্যে সৃষ্টি হয় হাহাকার। সে অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে তাকিয়ে বলে, কেড়ে নিল আমার কাছ থেকে। শুনছো আকাশ, এক আকাশ পরিমাণ ভালোবেসেছিলাম তাকে আমি। কি দোষ ছিল আমার? কেন তাকে পেলাম না? কেন ভালোবাসিস কথাটা বলার আগেই হারিয়ে ফেললাম আমি তাকে? আর কখনো সে হবে না আমার, কখনো না। কি দোষ করেছি আমি? কেন আমার সাথে এমনটা হলো? কেন? আখির কান্না যেন বাদ মানে না, বুকের মধ্যে তীব্র যন্ত্রণা শুরু হয়। মনে হয় কেউ তার কলিজাটা পিচ পিচ করে কেটে দিচ্ছে। জুবায়ের খানের কণ্ঠে আখি কেঁপে ওঠে, দ্রুত নিজের চোখ মুছে ফেলে, ভাবতে থাকে কথাগুলো তার আব্বু শুনে নেয়নি তো। সে পিছনে না ফিরেই বলে, এই তো আব্বু, একটু ফুলগুলোর দিকে দেখছিলাম। আখি এবার পিছু ঘোরে, তবে দৃষ্টি তার নত। আখি তড়িৎ গতিতে তাকায়, প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে জুবায়ের খানের দিকে। ওনার কথার কোনোটাই সে বুঝে উঠতে পারে না। বলেই তিনি চলে যান। আখি হতবম্বের মতো তাকিয়ে থাকে সেদিকে, আবার পিছু ঘোরে। কিছুক্ষণ পরে আবার সে কারো কণ্ঠস্বর শুনতে পায়। ভাবুক রানীর মন খারাপ? সাদের কণ্ঠস্বরে আখি তার দিকে তাকায়। লোকটাকে আজ মারাত্মক সুন্দর লাগছে, তবে মুখটা মলিন। সেই জৌলস যেন আর নেই। কিন্তু আসার পর তো ঠিকই ছিল, এখন কি এমন হলো? মানে ঠিক আছি আমি, মন কেন খারাপ হবে? তোমাকে দেখে যে কেউ বলে দিতে পারবে যে তোমার মন খারাপ। আখি নিজের মনকেই নিজে প্রশ্ন করে। যে কেউ বলে দিতে পারবে? তাহলে আব্বু কেন বুঝলো না? মোটেও আমার মন খারাপ না, আপনি ভুল বুঝছেন। সাদ আল আয়ান চৌধুরী কখনো ভুল বোঝে না। তাই? সাদ মাথা নাড়ে। আখি বলে, মিথ্যে কথা। অতপর মনে মনে ভাবে, আপনি বোঝেন না, বোঝেন না আপনি। বুঝলে আমাকেও বুঝতে পারতেন, আমার চোখের ভাষায় দেখতে পেতেন আপনার জন্য লুকায়িত ভালোবাসা। কিন্তু আপনি বোঝেননি, কিচ্ছু বোঝেননি আপনি। আবার কি ভাবছো? আমার যাওয়াটা কি জরুরি মিস্টার চৌধুরী? না গেলে হয় না? সেটা তোমার আপুকে বলো। আপু তো আমাকে ছেড়ে যেতে চাইছে না। একটা কাজ করুন, আপনি আপুকে গিয়ে বলুন আপনি আমায় নিয়ে যেতে চান না। আখির কথায় সাদ ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। আমি কেন এমনটা বলতে যাব? আমি জানি না, আপনি বলবেন তাই জানি। আমি যাব না। যাবে না কেন? কি সমস্যা? আমার সমস্যা আপনি, আমার সমস্যা আমার ভালোবাসা। আমার আপনার পাশে থাকলে যে আমি আরো দুর্বল হয়ে যাব, হারিয়ে ফেলবো আবার নিজেকে। কি করে আটকে রাখবো আমি আমার নিজেকে? এত কি ভাবো বলো তো? তোমাকে যেতে হবে, আর এটা ফাইনাল। আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, 2 দিন পরে যাচ্ছি আমরা, সো নো এক্সকিউজ। আখি সাদের কথার পিঠে আর কিছু বলতে পারে না। সাদ আখিকে পরখ করে বলে, কষ্ট পেলে কারোর সাথে শেয়ার করতে হয়, শুনেছি তাতে নাকি কষ্ট কমে। যদিও আমি কখনো ট্রাই করিনি, তবে সামির এটাই বলে। এই কষ্ট যে বলার মতো নয়। আপনি এত কিছু বুঝতে পারছেন, তাহলে এটা কেন বুঝতে পারছেন না? তোমার এই চুপ থাকা, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এগুলো আর যাবে না বলো। আখি আলতো হেসে ভাবে, সব চলে যাবে, সারা জীবনের মতো। অতপর মনে মনে ভাবে, আপনাকে হারানোর সাথে সাথে আমার সমস্ত সুখও বিসর্জন যাবে। তোরই থেকো। বলেই সাদ চলে যায়। আখি অপলক চেয়ে থাকে তার যাওয়ার পানে। সবার ব্যবহার কথা তার কাছে বড্ড ধোঁয়াশে ঠেকে। আখির ভাবনার মাঝে তার ফোনটি কর্কশ শব্দে বেজে ওঠে। নম্বরটির দিকে তাকাতেই আখি বুঝে যায় এটাকে ফয়জাল। তার সমস্ত কষ্টের রাগ গিয়ে পড়ে ফয়জালের ওপর। সে কল রিসিভ করে না। পরপর 2বার কল কেটে যায়। ওদিকে ফয়জালও থেমে থাকে না, পুনরায় আবার কল করে। আখি এবার কল রিসিভ করে শক্ত কিছু বলতে যাবে, তার আগেই অপর পাশ থেকে কেউ নরম কণ্ঠে বলে, কেমন আছো আকি? শুনেছি তো তুমি আমার হতে চলেছো। আখি কিছু বলতে গিয়েও থেমে যায়। ফয়জালের উপর কঠিন বাক্য প্রয়োগ করতে গিয়েও করে না, ছোট্ট করে উত্তর দেয়, শুনেছি। তুমি খুশি তো আকি? সবার খুশিতেই আমার খুশি। ফয়সাল বেশ খুশি হয় আখির কথায়। আখির গলা চিরে বার হতে চায়, আমি খুশি নই আমি খুশি। আমার সমস্ত সুখ খুশি তো আপনারা কেড়ে নিচ্ছেন। অথচ দেখুন, আমি কিচ্ছু বলতে পারছি না আমি অন্য কাউকে ভালোবাসি, অন্য কাউকে নিজের করে পেতে চাই আমি। আব্বু সব রাস্তা বন্ধ করে দিয়েছে,
মান সম্মানের দোহাই দিয়ে আমার থেকে ভালোবাসার অধিকার কেড়ে নিয়েছে আমার। নিষ্ঠুর এই প্রকৃতি, নিষ্ঠুর আমার ভাগ্য। তোমার সাথে কিছু কথা বলতে চাই, যদি দেখা করতে একটু। আমার সময় হবে না ফাজাল ভাইয়া। কোনো ব্যাপার না, তুমি চাইলে কোনো দিন সময় নিতে পারো। আচ্ছা। শুনলাম তুমি নাকি বালি যাচ্ছ। কে বললো আপনাকে? আসলে আঙ্কেলের সাথে একটু দরকারে কল করেছিলাম, উনি বলেছেন। আখি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, ও সাদও যাচ্ছে তোমার সাথে। জি। ঠিক আছে, সাবধানে যেও, সাবধানে থেকো। জি। আর এবার থেকে ভাইয়া বলাটা বন্ধ করো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। ওকে রাখছি তাহলে আমি। বলেই আখি কল কাটে। সবকিছু তার কাছে বিতৃষ্ণা ঠেকে। এই অল্প সময়ের মধ্যে তার জীবনটা কেমন জানি একটা হয়ে গেল, সব যেন হারিয়ে গেল, সেগুলো আর ফিরে পাবে না। আচ্ছা, এমন কিছু হতে পারে না যে সে সাতকে পেয়ে গেল? অবশ্যই এটা তো হওয়ার নয়, কারণ সাত তাকে ভালোবাসে না। দেখতে দেখতে আখিদের বালি যাওয়ার দিন চলে এলো। চৌধুরী বাড়ির কয়েকজন জুবায়ের খান ও রুবাইয়া বেগম মিলে ওদের এয়ারপোর্টে ছাড়তে এলেন। যথাসময়ে তারা পাড়ি দিল বালির উদ্দেশ্যে। বালি পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা। সাত সমুদ্র উপকূলের কাছেই অবস্থিত হোটেলে 3টে রুম বুক করলো। দ্য হোয়াইট প্লেস এখানকার অন্যতম একটা হোটেল, আর যেটা সমুদ্র উপকূলের একদম কাছেই অবস্থিত। আর বেশিরভাগ রুমের ব্যালকনি থেকেই সমুদ্র খুব সহজেই নজরে আসে। সাদ অন্য হোটেলে থাকবে ভেবেছিল, কিন্তু যেহেতু আখি আছে তাই সেও এখানে থেকে গেছে। রুম বুক করার পরে যে যার রুমে চলে যায়। পরপর 2টি রুম, যার একটাতে আখি অপরটাতেই সাদ। আর তাদের রুমের ঠিক 2টো রুম পরে সাজিয়া সামিরের রুম। এতটা জার্নি করে সবাই খুব ক্লান্ত, তাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আখি কোনো রকমে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এতটা জার্নি সে কখনো করেনি, তাই শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আখি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। স্বপ্নের মাঝেই অনুভব করে কেউ তাকে গভীর দৃষ্টিতে পরখ করছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। আখি খুব করে চোখ খুলতে চায়, দেখতে চায় তাকে, কিন্তু পারে না। তার চোখ যেন আরো বন্ধ হয়ে আসে। তবে এরপর যেটা হয় সেটা তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। কেউ তার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ আঁকে। আখি টেনে হিঁচড়ে চোখ খোলে, কিন্তু কাউকে দেখতে পায় না, দরজাও বন্ধ। আখি খারাপ স্বপ্ন ভেবে শুয়ে পড়ে। তখনই কেউ ভেতরে প্রবেশ করে। ঘুমাচ্ছিস আখি? আখি ঘুমো ঘুমো চোখে সাজির পানে তাকায়। হুম। উঠে খেয়ে নে, তারপর ঘুমাস। আচ্ছা আপু, একটু আগে আমার রুমে কি কেউ এসেছিল? তোর রুমে? কি জানি, আমি আর সামি তো রুমে ছিলাম, আর ভাইয়া খাবার অর্ডার দিতে গিয়েছে, ফিরে এসে বললো তোকে ডেকে দিতে, সকলে মিলে একসাথে খাবার খাবো। আখি হতাশার নিঃশ্বাস ফেলে বলে, ও কেন আখি, তুই কি কাউকে আসতে দেখেছিস? না আপু, আমি বোধহয় স্বপ্ন দেখছিলাম। চোখ খুলে তো কাউকে দেখতে পেলাম না, তারপরে তুই এলি। বুঝলাম, আমার সাথে চল তাহলে। আখি ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে সাজির পেছন পেছন নিচে যায়। ওখানেই সবাই খাওয়ার ব্যবস্থা আছে। সাজি আর আখি পৌঁছাতেই দেখে সেখানে আগে থেকেই সামির আর সাদ উপস্থিত। সাজি গিয়ে সামিরের পাশে বসে, তাই আখিকে বাধ্য হয়ে সাদের পাশেই বসতে হয়। তবে সে সাথের দিকে ভুলেও তাকায় না। মন তাকাতে চাইলেও বারবার তার আব্বুর বলা কথা মনে পড়ে যায়, তাই নিষিদ্ধ পুরুষের পানে চাইলেও আর তাকাতে পারে না। সাজি আর সামির টুকিটাকি কথা বলে যাচ্ছে। সাদও মাঝে মাঝে সামিরের সাথে অফিসিয়াল কাজ নিয়ে ডিসকাস করছে। তবে আখি একেবারেই নির্লিপ্ত, সে যেন কথা হারিয়েছে। ভালোবাসা হারানোর সাথে সাথে পুরো দুনিয়া তার থমকে গেছে। এখন দরকার পড়লেও কথা বলতে ইচ্ছে করে না। শালি সাহেবা, এত চুপ কেন? আসলে জার্নি করে এসেছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। তোমার কথাটা ঠিক বিশ্বাস করতে পারলাম না। আমি আসার আগে থেকেই দেখছি তুমি এমন চুপচাপ আছো। কি হয়েছে, ভাইয়াকে বলবে না? সত্যি কিছু হয়নি ভাইয়া। আখির কথার প্রতি উত্তরে সামির আর কিছু বলে না। সাদ আখির নিরস মুখের পানে তাকিয়ে থাকে। আখির এই নির্লিপ্ততা সেও খেয়াল করেছে, সেও দেখেছে। সাদ আর সামির কথা বলতে বলতে খাওয়া শেষ করে। আখি খুব অল্প পরিমাণ খাবার খেয়েছে। পেটে খিদে থাকলেও খেতে ইচ্ছে হয় না তার। খাবার শেষ করে যে যার রুমের দিকে এগোয়। আজ সবাই রেস্ট নেবে, কেউ আর বাইরে যাবে না। আখি সবে শোয়ার পায়তারা করছিল, তার মাঝেই তার রুমের বেল বেজে ওঠে। আখি গিয়ে দরজা খুলতেই দেখে সাদ এসেছে।
আপনি? সাদ কোনো উত্তর না দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে, সোজা গিয়ে থামে ব্যালকনিতে, মনোযোগ দেয় দূর আকাশে। আখি কিছুটা অবাক হয় সাদের এহেন ব্যবহারে, তবে সে দরজা লক করে সাদের পাশে গিয়ে দাঁড়ায়, সরাসরি সাদকে প্রশ্ন করে। আপনি হঠাৎ এই সময় এখানে? সাদ আকাশের দিকে তাকিয়েছিল। সুন্দর চাঁদ উঠেছে সেখানে, যার আলোর ঝলকানিতে সমুদ্রের পানি চিকচিক করে উঠছে। আখিও সাদের দৃষ্টি অনুসরণ করে আকাশের পানে তাকায়, গোল গোল চাঁদকে দেখে ভাবে, আপনি আমার কাছে ওই ঢেউ খেলানো স্রোতের মতো, যার ঘ্রাণ নিতে আমি বারবার ছুটে যাই। আপনি আমার কাছে অমাবস্যার ওই চাঁদের মতো, নেই জেনেও বারবার ছুটে যাই। কিন্তু আজকের আকাশে তো চাঁদ আছে, আপনিও আছেন, তবুও দেখুন, আপনি আমার পাশে থেকেও আমার জীবনে রইলেন না, ওই চাঁদের মতোই দূরে রয়ে গেলেন। আখির ভাবনার মাঝেই একটা উষ্ণ হাত তার গালে স্পর্শ করে। আখি কেঁপে ওঠে সেই স্পর্শে, অবাক দৃষ্টিতে তাকায় সাদের পানে, কাপা কাপা কণ্ঠে বলে, কি করছেন? তোমার কি হয়েছে আখি? ইজ এভরিথিং ওকে? আমি ঠিক আছি। তাহলে আমার কেন মনে হচ্ছে যে তুমি ঠিক নেই? আপনার ভাবনায় ভুল আছে মিস্টার চৌধুরী। তাছাড়া আমি সাধারণ একটা মেয়ে, আমাকে নিয়ে ভাবনাটা আপনার সাজে না। সাদ আখির গাল ধরে নিজের কাছে টানে। আখি খিচে নিজের চোখ বন্ধ করে নেয়। সাদের নিঃশ্বাসের গরম ছোঁয়া আখির সারা মুখে বিচরণ করে। আমার ভাবনা নিয়ে তোমাকে ভাবতে হবে না আখি। তুমি শুধু বলো তোমার কি হয়েছে, কে কি বলেছে তোমাকে, কে কষ্ট দিয়েছে? অ্যান্সার মি। আখি নিজের চোখ খুলে সাদকে তার অনেক কাছে আবিষ্কার করে। আখি সরে যেতে চায়, কিন্তু সাদ তাকে আরো নিজের কাছে টানে। সরে যাওয়ার চেষ্টাও করবে না আখি, ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। ছেড়ে দিন আমায়, আমার কিছু হয়নি, ঘুম পাচ্ছে আমার। ছেড়ে দিলে বুঝি তোমার কষ্ট কমে যাবে, আগের মতো আবার হাসবে? আমার হাসিতে কার কি? বলে আখি ঘুরে দাঁড়ায়, দু চোখ বেয়ে না চাইতেও গড়িয়ে পড়ে নোনা পানি। সাদ আখিকে আবার নিজের দিকে ঘোরায়, হাত দিয়ে আখির অশ্রু মুছিয়ে দিয়ে বলে, তোমার চোখে অশ্রু বড্ড বেমানান, এভাবে কেঁদো না আখি। আখি মনে মনে তার ছেলের হাসি হেসে ভাবে, আমাকে সারা জীবন ঠিক এভাবেই কেঁদে যেতে হবে মিস্টার চৌধুরী? কি হয়েছে আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। সাদা লায়ন চৌধুরী সব ঠিক করে দেবে। আপনি কিছুই করতে পারবেন না মিস্টার চৌধুরী, তাই অযথা এই মায়া দেখাবেন না, অধিকার দেখাবেন না। আপনার দায়িত্ব পালন আমায় আরো বেশি দুর্বল করে দেয়। আমার বাড়ির জন্য মন কেমন করছিল। আমায় নিয়ে ব্যস্ত হবে না, অনেক জার্নি করেছেন, রেস্ট ইন, আমি একদম ঠিক আছি। তাহলে তোমার চোখে অশ্রু কেন? মেয়েরা একটা লিপস্টিকের জন্যেও অশ্রু ঝরায়। শুনেছেন তো শাড়ির জন্য কেঁদেছিলাম, নতুন একটা কিনেও দিয়েছিলেন, তাহলে এত কেন ভাবছেন? ঠিক আছি আমি একদম, একটুও কষ্ট হচ্ছে না আমার। সাদ জোহরি নজরে তাকায় আখির পানে। আখি এখনো নির্লিপ্ত। সে বাইরে বেরিয়ে আসে। সাদ যেতেই আখি আবার কান্নায় ভেঙে পড়ে। তবে এখন থেকে তার জীবনে হয়তো কান্নার লেখা আছে। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্ট, যন্ত্রণায় সে শেষ হয়ে যাচ্ছে। সাদ আর সামির একটা ক্লায়েন্ট মিটিংয়ে গেছে। আকাশ সকাল থেকেই আজ মেঘাচ্ছন্ন, ঠিক আখির মনের মতো। রুমে বসে বসে আখির আর ভালো লাগে না, ইচ্ছে করে নোনা পানিতে নিজের পা ভেজাতে। যেই ভাবা সেই কাজ। সে সাজির রুমের দিকে এগোয়, দেখে দরজা ভেতর থেকে লক করা। সে কয়েকবার সাজিকে ডাকলেও ভেতর থেকে কোনো উত্তর আসে না। সে ভেবে নেয় সাজি হয়তো ঘুমাচ্ছে, তাই সে একাই বেরিয়ে পড়ে। ঘন্টা দুয়েক পর সাদ আর সামির ফিরে আসে। সাদ আখির রুমের দিকে এক পলক তাকিয়ে নিজের রুমে প্রবেশ করে। সামিরের কাছে ডুপ্লিকেট চাবি থাকায় সে সহজেই রুমে প্রবেশ করে, দেখে সাজি ঘুমোচ্ছে। মেয়েটা কাল রাত নির্ঘুম ছিল। সামির হাসে তার দিকে ফিরে, কাছে গিয়ে এগিয়ে ছোট্ট করে কপালে চুমু এঁকে দেয়। ঘুমাচ্ছেন মিসেস? সাজি ঘুমু ঘুমু চোখে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, বাঙালির এই একটা অভ্যাস, ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করে ঘুমিয়েছিলে। সামির হাসে সাজির কথায়, মুখের হাসির রেশ টেনে বলে, তোমার তো নিজের বরকে নিয়ে গর্ব করা উচিত। আফটার অল তোমার বর বাঙালি ঐতিহ্যকে বহন করে চলেছে। সাজি সামিরকে হালকা ধাক্কা দিয়ে বলে, যাও তো, ঘুমাতে দাও। তোমার জন্য আজকাল আমি ঘুমোতে পারছি না। তোমাকে জানিয়ে না রাখলে ভালোবাসার প্রমাণ কিভাবে দেব? সামির, আচ্ছা ঠিক আছে, এখন বলো আখি কোথায়? ও নিজের রুমেই আছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমিও ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা খেতে যাবো। বলেই সামির চলে যায়। ফ্রেশ হয়ে সবাই নিচে নামলেও আখি নামে না। সাজি আখির রুমে যেতেই আখি
সরি সাজি আখি রুমে যেতেই দেখে সে সেখানে নেই। সাজি সারা রুম খুঁজে ফেলে কিন্তু কোথাও আখিকে পায় না। সে তাড়াতাড়ি নিচে নামে। সাদা সামিরকে বলায় তারাও চিন্তায় পড়ে যায়। সামির খোঁজার জন্য উঠলে সাদ তাকে থামিয়ে দেয়। টেনশন করিস না, আখি বিচার আশেপাশে আছে হয়তো, আমি দেখছি, পেলে তোদের কল করছি, তোরা খেয়ে নে। সব আমার জন্য হয়েছে ভাইয়া, আমি ওর খেয়াল রাখতে পারিনি। ভাইয়া আমিও যাবো। আখি ছোট বাচ্চা নয় সাজি, আমি দেখছি। সামির তুই এখানে থাক, আমি দেখছি। বলেই সাদ বেরিয়ে পড়ে। সাদ যেতেই সাজি চেয়ারের ওপর ধপ করে বসে পড়ে। সামির তাকে সান্ত্বনা দেয়। সাদ বিচের দিকে এগোতে এগোতে বলে, ওয়ার আর ইউ আখি, কোথায় তুমি? মেঘাচ্ছন্ন আকাশ হওয়ায় বিচের লোকজনের আনাগোনা বেশ কম। আখি একটা নির্জন জায়গায় গিয়ে দাঁড়ায়। নিজের দু হাত বাড়িয়ে দেয় দুদিকে। সমুদ্রের ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে দেয় আখির সর্বাঙ্গ। ঠান্ডা হাওয়ায় আখি কেঁপে ওঠে। দু চোখ বেয়ে নেমে আসে বাড়িধারা। আখি কাঁদতে কাঁদতে বলে, আপনি আমার সমস্ত বাধ্যবাধকতার এক অবাধ্য অনুভূতি। আপনি দূর আকাশের ওই তারার মতো। আপনাকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ছোঁয়া যায় না। আপনি আমার কত কাছে, অথচ দেখুন আপনি যেন কত আলোকবর্ষ দূরে। এমনটা কেন? আপনাকে পেলে কি খুব ক্ষতি হতো? কেন এই অবাধ্য মনে আপনার বাস? কেন আপনি আমার নন? কেন এত দূরত্ব? আমার হৃদয়ে, দেহে, মন জুড়ে আপনি আছেন, তবু আমার ভাগ্যে কেন রইলেন না? তাহলে কি আমার ভাগ্যের দোষ এটা? আমার দোষেই আমি আপনাকে হারালাম। কিন্তু আমি তো আপনাকে কখনো পাইনি। তাহলে হারালাম কেন? এই ভয়টা কেন আমায় বারবার কুরে খাবে? কেন পাচ্ছি কষ্ট আমি? কেন আমার প্রাপ্তির খাতায় আপনি অপ্রাপ্তিতেই রয়ে গেলেন? আমার কপালটা একবার দেখুন। আপনাকে ভালোবাসার ভাগ্য হলো, কিন্তু পাওয়ার ভাগ্য হলো না। আপনাকে পাবো না জেনেও আপনার প্রতি আমার এত টান, এত ভালোবাসা। না পাওয়া জিনিসের প্রতি আমাদের মায়া একটু বেশিই হয়। আপনার প্রতিও আমার মায়া আকাশ ছোঁয়া। কেন আপনি আমার জীবনে এলেন? নাই বা আসতে পারতেন, তাহলে তো আমাকে ধুকে ধুকে মরতে হতো না, জ্বলতে হতো না ভালোবাসার দহনে। আখির অশ্রু জল বাঁধ মানে না। মুহূর্তে ঝুম বৃষ্টি নামে। বিচে উপস্থিত সবাই শেল্টারের উদ্দেশ্যে ছুটে যায়, কিন্তু আখি যায় না। সে বৃষ্টিকে উপভোগ করে। বৃষ্টির প্রতিটি ফোঁটার সঙ্গে মিশে যায় তার অশ্রুকণা। আখি, পেছন থেকে কারো ডাকে আখি সেদিকেই তাকায়। সাদ দৌড়ে এদিকে এগিয়ে আসছে। ভিজে তার জবুথবু অবস্থা। আখির কাছে এসেই সে আখির হাত ধরে নিজের কাছে টানে। কি করছো আখি? ভিজছ কেন? শরীর খারাপ করবে তো। যেখানে মনের বর্ষণ তীব্র, সেখানে এই সামান্য বৃষ্টি আমার কিচ্ছু করতে পারবে না। কি হলো বলো, এখানে কেন এসেছো? আর ভিজছ কেন? কাউকে বললে না কেন? আসলে আপু ঘুমাচ্ছিল হয়তো, তাই একটু এদিকে এসেছিলাম। রুমের মধ্যে ভালো লাগছে না। তাহলে ফোন সঙ্গে আনোনি কেন? ফোন সঙ্গে থাকলে নিজের সাথে সময় কাটাতে পারতাম না, তাই আনিনি। বেশ, রুমে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আখি কিছু না বলে সাদের সাথে এগিয়ে যায়। রুমে গিয়ে চেঞ্জ করে, খেয়ে নেয় কিছু। সাজি অবশ্য তাকে ঝাড় দিতে ভোলে না। আখি ঝাড় খেয়েও কোনো প্রতিবাদ করে না। রুমে গিয়ে পাড়ি দেয় ঘুমের দেশে। বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসে। সামিরা সাজি একটু বাইরে বেড়াতে গেছে। আখিকে যেতে বললে সে সরাসরি না করে, বলে তার শরীরটা ভালো লাগছে না। সাদ হোটেলে ছিল বলে তারা নিশ্চিন্তে বাইরে চলে যায়। আখির রুমে শুয়ে আছে। গা তার জ্বরে পুড়ে যাচ্ছে, ঠান্ডা লাগছে, সেই সঙ্গে থেকে থেকে কেঁপে উঠছে তার সমগ্র তনু। তবে উঠে সে কাউকে ডাকবে সেই শক্তিও তার ভেতরে অবশিষ্ট নেই। তবে সাজিদের বাইরে যাওয়ার কথা মনে পড়তেই সে আর ওঠার চেষ্টা করে না। এই মুহূর্তে তার সাদকে প্রয়োজন, খুব করেই প্রয়োজন। কিন্তু সাদ তো তার রুমে আসবে না, আর না আসবে তার জীবনে। আখি জ্বরে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সাদ রুমে আসে। আখিকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে আসে। আখির দিকে এগিয়ে গিয়ে তাকে পরখ করে। কপালে হাত রাখতেই বুঝে যায় তার জ্বর হয়েছে। সাদ দ্রুত একটা কাচের বাটি আর একটা নরম কাপড়ের ব্যবস্থা করে। জলপট্টি দিতে থাকে আখির মাথায়। পাশে অবশ্য একটা ঔষধও খাইয়ে দেয়। আখির জ্বর এখন অনেকটাই কমে আসে। তবে সাদ তার ঘন নিঃশ্বাসের শব্দে বোঝে আখি এখনো গভীর ঘুমে মগ্ন। সাদ আখিকে নিজের দু হাত দিয়ে শোয়া থেকে উঠায়, আগলে নেয় নিজের বুকের মাঝে।
বলেই সে আখির কপালে চুমু আঁকে, আবারও নিজের বক্ষ মাজারে জড়িয়ে ধরে। সাদ আখিকে নিজের বুক থেকে ওঠায়, নরম দৃষ্টিতে তার মুখের দিকে তাকায়। মেয়েটার মুখ ফ্যাকাশে হয়েছে, চেহারা সে জৌলস হারিয়েছে, হয়তো আবার কেঁদেছে, কিন্তু কান্নার কোনো কারণ সাদ খুঁজে পায়নি। তবে সে জেনেই ছাড়বে এর কারণ, কে কষ্ট দিল সেটাও জানবে। আর সেদিন তার কি অবস্থা হবে সাদ নিজেও জানে না। যাকে সে সব সময় আগলে রাখতে চেয়েছে, পরম যত্নে রাখতে চেয়েছে, তাকে যে কষ্ট দিবে তার অস্তিত্ব মুছে দেবে সাদ আল আয়ান চৌধুরী। সাদ আলতো হাতে আখির মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে দেয়, তার ফ্যাকাশে হাওয়া মুখের দিকে তাকিয়ে বলে। অতঃপর সাদ আলতো হেসে বলেই সে পুনরায় আখির কপালে চুম্বন অঙ্কন করে, জড়িয়ে রাখে নিজের মাঝে। আখিও ঠান্ডার মধ্যে গরম অনুভব পেয়ে সাদকে দু হাতে জড়িয়ে নেয়। সাদ সেদিকে ফিরে হাসে। বড্ড মায়াবতী তুমি হোয়াইট স্নো। তোমাকে দেখলে শুধু ভালোবাসা পায়, মনের মধ্যে অবাধ্য অনুভূতি হানা দেয়। আমি কখনো ভাবিনি আমার হৃদয়েও কেউ এমনভাবে কবজা করবে, এমনভাবে আমাকে ভালোবাসায় আগলে জড়িয়ে নেবে। তবে ভালো যখন বেসেছি তখন তোমার সারা জীবনের দায়িত্ব আমার। তুমি শুধু আমার পাশে থেকো, আমি এক আকাশ পরিমাণ ভালোবাসা তোমার পায়ে লুটিয়ে দেব, মাথায় তুলে রাখবো তোমাকে। তোমাকে ঘিরতে আসা সমস্ত দুঃখ কষ্টকে নিঃশেষ করে দেব। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, শুধু চাইবো তুমি ভালো থাকো। একটু কেঁদো না মায়াবতী, একটুও না। তোমাকে যে অশ্রুসিক্ত নয়নে মানায় না। তুমি হাসবে, আর তোমার সাথে হাসবে পুরো পৃথিবী, আর আমি সেই পৃথিবীর দিকে তাকিয়ে তোমাকে অনুভব করে যাব। বেশ রাতের দিকে আখির ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে সাজি তার পাশেই বসে আছে, হয়তো বাহিরে থেকে ঘুরে সোজা এখানেই এসেছে। আখি বেশ ধীর কণ্ঠে বলে, আপু তুই এইখানে এত তাড়াতাড়ি চলে আসলি যে? এত তাড়াতাড়ি মানে? কয়টা বাজে দেখেছিস? 12টা বেজে গেছে। নিজের কি হাল বানিয়েছিস আখি? এত আসলে বৃষ্টিতে ভিজে একটু জ্বর চলে এসেছিল, এখন একদম ঠিক আছে দেখ। তুই কি বাচ্চাই রয়ে যাবে বলতো? একে তো কাউকে কিছু না বলে বাইরে চলে গেলি, আবার বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিস। এতটা টেনশন কেন করছিস আপু? সামান্য একটু জ্বরই তো হয়েছে, আর কোনো মানুষের কি জ্বর হয় না? হয়, কিন্তু তোর হবে কেন? আর এতটা বেপরোয়া কেন তুই? আমরা কালকেই ফিরে যাব। আমাদের এখানে আরো কিছুদিন থাকার আছে আপু, এভাবে চলে যাব বললেই তো হয় না। তাছাড়া আমার জন্য তোরা নিজেদের সুন্দর মুহূর্তগুলো কেন নষ্ট করবি? তুই এভাবে শরীর খারাপ নিয়ে পড়ে থাকবি আর আমরা বাইরে ঘুরে বেড়াবো? তুইও না আপু, কোথায় বিয়ে হয়েছে বরকে নিয়ে ভাববি, তা না করে আমার পিছনে পড়ে আছিস। এখন যা, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো, কাল তোদের কোথায় একটা না যাওয়ার আছে। হ্যাঁ, ভেবেছিলাম তোকেও সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু ভাইয়া বারণ করেছে, বলেছে আমাদের দুজনকে যেতে। ভাইয়া নাকি তোর খেয়াল রাখবে। তাহলে তো ভালোই, আমি ঘরে রেস্ট নিয়ে নিব। কাল দিনটা রেস্ট নিলে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাব, দেখিস তুই। সাজি দীর্ঘশ্বাস ফেলে। আখিকে ছেড়ে যেতে তার মন চায় না, কিন্তু সাদ তাকে বারবার বলে দিয়েছে আখির দায়িত্ব তার, তাকে নিয়ে একদম টেনশন না করতে। তাই তো সে যেতে চেয়েছে। ঠিক আছে, আমার সাথে চল, কিছু খেয়ে নি। এখন কিছু খেতে মন চাইছে না আপু, তোরা খেয়ে নে। ওষুধ খেতে হবে আখি, এভাবে না খেয়ে থাকলে শরীর তো আরো খারাপ করবে। আমার খিদে পেলে আমি খাবার অর্ডার দিয়ে দেব, এখন প্লিজ কথা বাড়াস না। সাজি আর কোনো কথা না বলে বেরিয়ে যায়। আখি উঠে ওয়াশরুমে ছোটে। বাইরে এসে আয়নায় নিজেকে দেখে, সারা মুখ কেমন মলিন হয়ে আছে। যে কেউ দেখে বলে দিতে পারবে আখি অসুস্থ। আখি আয়নার দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ ধরে চেনা এক গন্ধ তার নাকে ভেসে আসে, কিন্তু বুঝে উঠতে পারে না গন্ধটা আসলেই কোথা থেকে আসছে। সে সারা রুম, এমনকি বেলকনিতে গিয়েও কিছু খুঁজে পায় না। তবে গন্ধটা যেন তার সাথে সাথেই ঘোরে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তার নজর নিজের ড্রেসের দিকে যায়। একটু নিচু হয়ে শুকতেই তীব্র কড়া পারফিউমের সুঘ্রাণ তার নাকে এসে ঠেকে। পারফিউমটা তার খুব চেনা, এটা সাদ ব্যবহার করে। তবে সে বোঝে না সাদের পারফিউমের গন্ধ তার ড্রেসে কি করে আসবে। আখি কিছুটা চিন্তিত হয়। ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে কিছু না ভেবে ছোটে সাধের রুমে। সে সাধের রুমে গিয়ে দরজায় টোকা মারে। সাদ রুমের দরজা খুলতেই দেখে আখি এসেছে। আখিকে দেখতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
আসুন মিস আইরাত খান আখি, আমার রুমে এসে আমাকে ধন্য করুন। আখি বিনা বাক্যে তার রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই কড়া পারফিউমের সৌরভ আখির নাক ভেদ করে সর্বাঙ্গে পৌঁছে যায়। আখির মাঝে কেমন শিহরণ জাগে। সাদ রুমের দরজা লক করে আখির সামনে গিয়ে দাঁড়ায়। আখি বেশ উসখুস করতে থাকে। প্রশ্নটা কিভাবে করবে বুঝে উঠতে পারে না। আখির এমন অবস্থা দেখে ভ্রু কুঁচকে আসে সাদের। ইজ এভরিথিং ওকে আখি? এমন করছো কেন? আখি তড়িৎ গতিতে তাকিয়ে ঝড়ের গতিতে প্রশ্ন করে। আপনি কি আমার রুমে গিয়েছিলেন? কেন? বলুন না গিয়েছিলেন কিনা। গেছিলাম, তখন তুমি ঘুমাচ্ছিলে। আখি শুকনো ঢোক গেলে আমতা আমতা করে বলে,